একটা দমকা ঝড়ে ভেঙে গেল আমার আশার প্রদীপ। এই সংসারে যার উপর আমি বেশি ভরসা করেছিলাম, যার জন্য আজ আমি নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অমানসিক পরিশ্রম করেছি, আর পাঁচজনকে বঞ্চিত করে যার মুখে আমি আহার জুগিয়েছি, যন্ত্রণা, যন্ত্রণা, যার জন্য নিজের কিডনি বিক্রি করে আমি ডাক্তারি পড়ার খরচ জুগিয়েছি, তার কাছ থেকে পেলাম বঞ্চনার ব্যথা, লাঞ্ছনার লাথি। নিজের সন্তানের কাছে আজ আমার সন্তান আজ আমাকে কোয়া দিতে বললো, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার সন্তানের কাছে দুটো ভাতের জন্য কুকুরের মতো মনিমের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। তুমি যে নিরাশার সমুদ্রে আশার জাল ফেলেছ কর্তব্য ভাই, তবে আমি কি ভুল করেছি? আমার কর্তব্য সন্তানকে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত মানুষ করা, সেই কর্তব্য করে আমি কি অন্যায় করেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি অন্যায় করেছো ভাই। সংসার শুধু মায়া মরি শিখা, যে যত বেশি আপন সে তত বেশি তাকে আঘাত দিতে পারে। পিতার শেষের পরিবর্তে পাবে শুধু মুঠো মুঠো লাঞ্ছনা, কাঞ্চনা আর অপমান। উদাস কান্তে জনম গেল সুখের দেখা আর কত জ্বলিব আমি, আমার কি দুঃখের সীমানা, আমার জীবনে দয়াল রে দুঃখের সীমানা। হায়রে পোড়া ধান গাছের বন্য বেগো তোমার কাল দিতে কাঁদতে, হায়রে পোড়া ধান গাছে বন্য যাবে গো তোমার কাল দিতে কাঁদতে। চিত্তের পড়া ভাবি কার কথা চিত্তের পড়া ভাবি কার কথা জানতো না কোথায় যেতে আমার জীবনে দয়াল রে দুঃখের সীমানা, আমার জীবনে দয়াল রে দুঃখের সীমানা। ঘরে জ্বালা বাইরে জ্বালা যাই বাজায় জানা, তোর জানাই ছিল সকলি নিয়ে ঘরে জ্বালা বাইরে জ্বালা যাই বাজায় জানা, তোর জানাই ছিল সকলি নিয়ে হায় রে জীবন ঝড় দয়, হায় রে জীবন ঝড় দয়, জানতো না কোথায়
আমার জীবনে দয়াল রে দুঃখের সীমানা আমার জীবনে দয়াল রে দুঃখের সীমানা কালকে জন্ম গেল সুখের দেখা তুমি ঠিক বলেছো উদার ভাই, তুমি ঠিক বলেছো। এর সংসারে যে বেশি আপন সে তো বেশি আঘাত দেয়, আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয় বাপ মায়ের হৃদয়। দুটো খেতে দেওয়ার জন্য বাবাকে করে অপমান, মাকে করে তিরস্কার। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, কাল রাতে না আমাকে কেউ খেতে ডাকেনি, তোমাকে আমি কয়েকবার থেকে সাও পেলাম না। জানো অন্নপূর্ণা, আমার বড্ড খিদে পেয়েছে, দাও দাও আমাকে কিছু খেতে দাও। তাই ভিখারি শিবকে খেতে দেওয়ার মতো ক্ষমতা আছে আমার নেই গো। যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। অন্নপূর্ণা, অন্নপূর্ণা আমাকে দুটো খেতে দাও, খিদের জ্বালায় যন্ত্রণার জ্বালায় আমি যেন সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আমি তোমাকে কি করে খেতে দেব? বৌমার হুকুম ছাড়া যে কাউকে কিছু খেতে দেওয়ার হুকুম নেই। আমি কর্তব্যকর, এ বাড়ির কর্তা, আমাকে খেতে দেওয়ার হুকুম নেই, আমাকে চিকিৎসা করার হুকুম নেই। হুকুমে না থাকলে রিকশাওয়ালা বাবাকে চিকিৎসা করার এতটুকু সময় ওই ডাক্তার ছেলের নেই। অন্নপূর্ণা, জানো গো, আমরা কাল রাতে তোমার জন্য এই বিস্কিট কটা না আমি চুরি করে এনেছি গো। হ্যাঁ, এনেছি। দাও দাও অন্নপূর্ণা, দাও দাও এই বিস্কুটগুলো খেয়ে আমার রাক্ষসী ক্ষুধার আমি নিবৃত করি। দাও 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 দাও। আমি তো বলি বিস্কুটের কৌটা থেকে বিস্কুটগুলো যাচ্ছে কোথায়? আরে বাবা, আমার বাড়িতে যে দুটো ছেড়েই দূর আছে, আমার জানা ছিল না। জানো মা গো, কাল রাত থেকে মানুষটার পেটে যে কিছু তরপানি পড়েনি, তাই আমি ওই মুড়ি কটা চুরি করে বিস্কুট এনে খাওয়াচ্ছ। আমি না বলেছি আমাকে না জানিয়ে কাউকে কিচ্ছু খেতে দেবে না? বৌমা, ছেলে খায় বসে বিস্কিট খাওয়াচ্ছ, এই চোরের স্থান আমার বাড়িতে হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। বৌমা বলি, চুরি করে বিস্কিট এনে পুরো নাগরকে খাওয়াতে লজ্জা করে না? ও তুমি আমাদের মৃত্যু দাও ভগবান, তুমি আমাদের মৃত্যু দাও। এই নরক যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না, যে সন্তানকে বুকের রক্ত খাওয়িয়ে আমি এত বড়টি করেছি, সেই ছেলের বউ আজ আমাদের শ্বশুর শাশুড়িকে বলছে চোর। এত লাজ্জটা আর আমি সহ্য করতে পারছি না ঠাকুর, আমি আরো পারছি না। অন্নপূর্ণা, বলো। কেঁদো না অন্নপূর্ণা, কেঁদো না, কেঁদো না, এই সবই তো আমাদের ভাগ্যের। যাও ওই সরকারি হাসপাতালে রোগ নিয়ে ভর্তি হয়ে যাও, সেখানে চিকিৎসা হবে আর তোমার খাওয়াও জুটবে। ভগবান,
বৌমা, ও বৌমা, আমরা যে তোমার মা বাবা, তোমার গুরুজন। গুরুজন? গুরুজন না গুরুজন? আমার বাবার পায়ে নখের চক্কর তোকে নাও হে বাবা। মা বসুন্ধরা, তুমি পিতা হও, এই লজ্জার হাত থেকে আমি অন্তত মুখ চাই। ওসব মায়া কান্না আমার অনেক দেখা আছে। আমার এই সংসারে তোমাদের খাওয়া জুটবে না বাবা। আমার বাড়িতে ভদ্র লোকের আনাগোনা, তোমাদের মতো চোর এই বাড়িতে পুষে রাখলে কোনো ভদ্র লোক আমার বাড়িতে আসবে না বাবা। যাও, যেখানে খুশি সেখানে চলে যাও। তাহলে কি ডাক্তার ছেলের মান বাড়বে? ও সেই রিক্সাওয়ালা, মান বাড়বে কি কমবে তার জানবার অধিকার তোমার নেই। নিজের চরকায় যাও। মেম সাহেব, চরকায় যা তেল দেওয়ার স্বভাব, সে কি আর নিজের চরকা পরের চরকা বিচার করে? চরকা দেখলেই তো তেল লাগা। ছোট লোকের মুখে বড় বড় কথা আমার একদম সহ্য হয় না। ঠিক তাই, একদম ঠিক বলেছেন। ভদ্রলোকের মুখে ইতরের মতো কথা শোভা পায় না। তার হুকুমে তুই এই বাড়ির মধ্যে প্রবেশ কর। আর যাই হোক, আপনার হুকুমে নয়, কারণ এ বাড়ির কর্তা এখন আমার সামনে দাঁড়িয়ে। এই বাড়িটা আমি রিক্সাওয়ালা নই, এই বাড়িটা আমার বাবার থেকে। একা লোক, তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। সত্যি এই সংসারে আজ আর আমাদের কোনো অধিকার নেই বাবা। চলো অন্নপূর্ণা, চলো। এখানে আর আমি থাকতে চাই না। আমি আগের মতো রিক্সা টানবো, মোড় বয়ে খাবার জোগাড় করবো, ভিক্ষে করে খাবো। সেটা হবে আমাদের অনেক সুখে, অনেক শান্তি। না করো, ছোট জাতের ছেলে রিক্সাওয়ালা একলব্য বেঁচে থাকতে তোমাদের দুটি দেবতাকে মাথায় করে রাখবে, তবু একলব্য কোনোদিন তোমাদের রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে দেবে না। ভিক্ষে করতে দেবে না মা। মা, হ্যাঁ মা, ছেলেবেলায় জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি। একটু জ্ঞান হওয়ার পর আমি আমার মাকে মা মা বলে কত ডেকেছি, কিন্তু কোনোদিন আমি আমার মায়ের সাড়া পাইনি। আজ আজ আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আমার বাবার চরণ ছুঁতে পেরেছি। ওরে না, না, এই শব্দ বড় পৃথিবীতে আমি কারণ আমার বাবাও হতে চাই না। বাবা কি আর মা বলি লজ্জা দিস না একলব্য অদেক্ষতা। বাবা মা অগণালী, যুগে যুগে তোমরাই তো শান্তির অমীয় ধারা বহন করে নিয়ে এসেছ। তোমরাই তো সাবিত্রী হয়ে স্বামীর প্রাণ বাঁচিয়েছ। সীতা হয়ে শ্রীরামচন্দ্রের পাশে থেকে 14 বছর বনবাসে কাটিয়েছ। তাহলে আজ আজ কেন তোমাদের এই অধঃপতন? বেরিয়ে যাও ছোট লোক। সাবধান, সাবধান, শহরে মেকি সভ্যতার বাহক। মনে রেখো, আজ সে নারী, কাল সে মা, শাশুড়ি। সেদিন তোমার সন্তান কিন্তু তোমাদের ক্ষমা করবে না। একলব্য চলো, চলো বাবা চলো। তোমার হাত ধরে বেরিয়ে যায় ওই অজানার উদ্দেশ্যে। আজ থেকে আমি জানবো এই সত্যবান সংসারে একলব্য ছাড়া আমার কোনো সন্তান ছিল না বাবা, আর কোনোদিনও নেই। তাই চলো, নিজের আত্মীয়তা সন্তান আজ পর হয়ে গেল। একালব্যই হচ্ছে আমাদের অন্ধের দোষী। তোমরা সুখে থাকো বৌমা, শান্তিতে থাকো। তোমাদের এই চঞ্চলগুলো তোমাদের শান্তির সংসারে আর কোনোদিন শান্তি ভঙ্গ করতে আসবে না। আমার হাত ধরো বাবা। এই রিক্সাওয়ালা একলব্যর যদি এক মুঠো ভাত জোটে, তোমাদেরও জুটবে। তোমাদের জন্য একলব্য তার জীবন উৎসর্গ করে দেবে, তবু তোমাদের চোখে সে এক ফোঁটা জল ঝরতে দেবে না।
যাবার সময় বলে যায়, শহরের মেকি সভ্যতার ধারক না হয়ে গ্রামীণ সভ্যতার বাহক হও। কারণ গ্রামেই আছে রাম এবং রামায়ণ, গ্রামে আছে শিব আর শিবায়ন। যেখানে নারীর আরেক নাম মা, আর মায়ের আরেক নাম মমতা। মমতা তোমাদের বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি, তবে আমার উদয় ফিরে এলে বলো, এই সংসারের আমার বাবা মা সারাটা জীবনের জন্য চলে গেছে বাবা। আর যদি পারো তোমাদের এই অপবিত্র জায়গাটা একটু গঙ্গা জলে ছিটিয়ে দিয়ে পবিত্র করে দিও বাবা। সংসারে বাজাবে 12টা, সংসারে বাজাবে 12টা। মন্দির তোমাকে ফেলে অশান্তির আগুনে পুড়িয়ে বানাবে বলা পরোটা। মন্দির তোমাকে ফেলে অশান্তির আগুনে পুড়িয়ে বানাবে বলা পরোটা। সংসারে বাজাবে 12টা, সংসারে বাজাবে 12টা। মন্দির তোমাকে ফেলে অশান্তির আগুনে পুড়িয়ে বানাবে নলা পরোটা। সংসারে বাজাবে 12টা। ছেড়ে লেখায় ফুর্তি করে আপন ভুলে মোহের ঘরে। কিসের লেখায় ফুর্তি করে আপন ভুলে মোহের ঘরে। পিছন ফিরে দেখে না রে তোর, পিছন ফিরে দেখে না রে তোর হাহাকারের ভোলা। সংসারে বাজাবে 12টা। মন্দির তোমাকে ফেলে অশান্তির আগুনে পুড়িয়া বানাবে নলা পরোটা। সংসারে বাজাবে 12টা। ভাগের মা ভাগের বাবার বিদায়। এই বাড়ি থেকে যখন বেরিয়েছে তখন এই বাড়িতে ওদের আর স্থান হবে না। এবার এই বাড়িতে ঢুকতে এলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর করে দেব। ওই পুরোপুরির জন্য আমার কোনো দুঃখ নেই, নেই কোনো অনুশোচনা। আজ আমাকে বারবার ভিক্ষার দিয়ে বলছে, এ তুমি কি করলে নন্দিনী? তুমি আদর্শ পিতা সদানন্দের কন্যা, যার কাছে শ্রমিক কুলি মজুর সব সন্তানের মতো। না না, আমি আর ভাবতে পারছি না। ভাব অর্থের অহংকারে অর্থ হয়ে আমি কি করলাম? একটা নীল অপরাধ শ্রমিককে চলো অপমান করলাম। অপমান ভগবান। হাজার শ্রমিকের মাঝে তুমি যাকে অপমান করেছিলে, যার গালে তুমি চড় মেরেছিলে, তুমি মালিক আর আমি সেই শ্রমিক হৃদয় পান। কি চাও তুমি? হ্যাঁ, সাই তো অপমানের না নয়। হ্যাঁ, যুগ যুগ ধরে তোমরা গরিব খেটে খাওয়া মানুষকে অপমান করে তোমরা অপমানে সমাজের মানুষগুলোকে জাতিভূত করে তুলেছ। কিন্তু আর না,
তোমাদের দিন আজ শেষ হয়ে গেছে। আজ সমস্ত অত্যাচারের আমি প্রতিশোধ নিতে চাই। তাই কারখানার শ্রমিক আজ প্রবেশ করেছে মালিকের একমাত্র আদরণী কন্যার শয়ন কক্ষে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে তো আমি যাবই, তবে তার আগে আমাকে অপমান করার প্রতিশোধ আমি তোমার কাছে থেকে নিয়ে যাবো। না না, হ্যাঁ, আমার ঘরে চর মেরে তুমি যে অপমান করেছো, তোমার নারীত্বের অবমাননা করে আমি তোমার চরম সর্বনাশ করে অপমানের প্রতিশোধ নিতে চাই। এসো। না, না, না। এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। চিৎকার করে তুমি সারা গ্রাম সারা দেশে জানিয়ে দাও আমার কারখানার এক শ্রমিক রাতের অন্ধকারে আমাকে বেচ্ছতি করতে ছুটে দিতে আমার বাঁচাও। না কেন? এখন এখানে তো কেউ দেখতেও পাবে না, কেউ তুমি কাউকে ডাকতেও পারবে না, জগতের মানুষ কেউ জানতেও পারবে না। রূপের আগুনে আমার কামনাকে আমি চরিতার্থ করতে চাই। এসো। আজ সকালে কারখানার সমস্ত শ্রমিক জানবে কন্যার ইজ্জত একজন অপমানিত শ্রমিক কারখানার মালিকের কন্যাকে বেজ্জতি করেছে। কোথায় থাকবে তোমার অহংকার, কোথায় থাকবে তোমার সম্মান? আমাকে ছেড়ে দাও, তুমি আমার কোনো ক্ষতি করো না, প্লিজ। আমার অপমানে জ্বালা যাও। সুন্দর মুখে গেলাম। অসভ্য জানোয়ার কিন্তু। এবার তোমার নরম শরীরে বিছনায় গরম করে আমি আগুনে ঝলসে দেবো তোমার ওই যৌবনা, তবে আমার বুকের জ্বালা জড়াবে। এসো, এসো। ও মা, ধনের দুলালি নন্দিনীর গভীর রাত্রে শয়ন কক্ষে ক্ষমা চাইছে। বাহ! একজন সামান্য শ্রমিকের কাছে বিশ্বাস করো, কারখানা সেই জঘন্য ঘটনা। তোমার স্মৃতি তার অহংকার সব ভেঙে গুড়িয়ে গেছে। তোমার গায়ে হাত ধরা আমার উচিত হয়নি, তার জন্য আমি অনুতপ্ত। ব্যাস, আর কিছু আমি তোমার কাছে চাই না। আমার ব্যথা তো তোর মনটা ভরে গেছে, ভেঙে গেছে আমার বুক থেকে। আমি যাচ্ছি, তবে তোমাদের এই চাকরির মাথায় লাঠি মেরে ভাত খাওয়াচ্ছে, রাস্তায় ঘুরে ঘুরে করে খাবো, রিক্সা চালিয়ে খাবো, অনলাইন সহ্য করবো না। গুড নাইট। বেরিয়ে গিয়ে জল
যে নিজের চোখে দেখলুম জমদূতের মতো চেহারা, ইহা বড় লোক, হাতে বন্দুক। এই যে মা অন্যিনী, তুই কি দেখেছিস ডানাটা পালিয়ে গেছে? কই না তো, আমি তো কাউকে দেখতে পাইনি। আমি নিজের চোখে দেখলুম। খোকা, চেঁচিয়ে পাড়া মাথায় পড়ছে, মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। স্বপ্ন? কিন্তু আমি নিজের চোখে যে। চুপ কর হতভাগা, গাঁদা খেয়ে কাকে দেখতে কি দেখেছি? তুই দেখলি আর নন্দিনী কাউকে দেখতে পেলো না। যা নিচে যা। আমার কথা বিশ্বাস না হয় চুপ! এই সদানন্দ রায় বাড়িতে ডাকাতি করতে আসবে এমন সাহস কার? আমার বাড়ির চারিদিকে আছে শ্রমিকদের বস্তি, ওরা আমার আপনজন, পরবর্তীয়। ভুল, বল। হ্যাঁ ভুল। আপনার কারখানার শ্রমিক অলি মজুররা সবাই নেমক হারাম বেঈমান। তার মানে আমার কাছে গোপন খবর আছে, হৃদয় নামে এক শ্রমিকের দলবদ্ধ হয়ে সবাই সংঘবদ্ধতা হয়েছে। মিথ্যা, সব মিথ্যা। আমি কারখানার ম্যানেজার, আমার উপরে যদি বিশ্বাস না থাকে। না, তোমার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, আর তোমার উপর আমাকে বিশ্বাস রাখতেই হবে। কারণ আপনি লজ্জা কি দেবা? সকল উচ্চশিক্ষায় শিক্ষিত তোর উপযুক্ত আমি চাই এখন থেকে তোরা দুজনে ব্যবসার সমস্ত দায় দায়িত্ব কাঁধে তুলে নেয়। আপনি নাকি ডাকাতি করতে দেখেছি? হ্যাঁ জামাই, নন্দিনী বলছে কেউ আসেনি, তাই হবে। বুঝেছো সরজন? আমার ঘরে ডাকাতি। বিশ্বাস করবেন না স্যার, শিসকে ইঁদুরটাও ঢোল কেটে ঢুকতে পারে স্যার। ধন্যবাদ আপনার অবাচিত উপকারের জন্য। অজস্র ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন। নন্দিনী সরজন বড় ভালো ছেলে, বড়। আপনি কে ভালো আর কে মন্দ সে বিচার করার ক্ষমতা বোধ হয় আমাদের নেই। তা যদি থাকতো হৃদয়ের উপর আমরা নির্দয় হতাম না বাপি। আর দুর্জনের আসনে আমরা বসাতে পারতাম না, আর দুর্জনকে স্বজনের আসনে বসাতে পারতাম না বাপি, পারতাম না। না, তুমি নন্দিনীর কথা কিছু মনে করো না। নন্দিনী আমার মা মারা ছেলের সন্তান, ওর যদি বড় আদরে। তবে কি জানো, ভুল হয়, ভুল আমরা সবাই করি। তাই ভুল করে যদি সেই ভুলকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি, তাহলে জীবন দংশনে মস্ত বড় ভুল হয়ে জীবন গাড়িটা আউট লাইন হয়ে যায়। স্যার ঝাপামারি টাকা ধরতে এসে আমি নিজেই তুই সত্যি দেখেছিস ডাকাত? হ্যাঁ জামাই বাবু, আমার নিজের কানে দেখা, নিজের চোখে শোনা। কি দেখলি আর কি শুনলি? দেখলুম দিদিমণির ঘর থেকে বেরিয়ে কে যেন জলের পাইপ দিয়ে বাইরে চলে গেছে বাবু। আর কি দেখলি? আর তার আগে শুনলাম দিদিমণির ঘরের ভিতরে ঢুকে কে যেন কথা কইছে আর ভয় দেখাচ্ছে বাবু। আমার অনুমান যদি সত্য হয় তাহলে ওই ডাকাত শয়তান আর কেউ না, ওই হৃদয়। আমার তাই মনে হয় বাবু, ওই হৃদয় কার বোধ হয় ওই দিদিমণির বাপের ঘরে ঢুকে শীত কেটেছে। না, তা হতে পারে না। ওই নন্দিনী হৃদয় হরণ করব আমি। এই সজ্জন সেন ওর যৌবন ভরা দেহটা সাজিয়ে রেখেছে ওই সদানন্দ রয়। আমি করব নন্দিনীকে হৃদয় হরণ।
এই তো এই তো তোর বুদ্ধি আছে রে শতমারি হব মালিককে চিনতে তুই মোটেও ভুল করিস রে আর বকশিস তোর ইনামের বকশিসটা তুই পেয়ে গেলে আর শোন বুঝেছি বাবু বুঝেছি দিদি বলে উপর নজর রাখতে হবে। হ্যাঁ তুই ঠিকই বুঝেছিস আর সমস্ত খবরগুলো আমার কাছে পৌঁছে দিবি। আপনি দুদিন পরে এবারে কথা হবেন আপনার কথা অমান্য করলে কি চলে বাবু? নন্দিনী যেন সদ্য ফোটা একটা তাজা গোলাপ তার ওই সহস্র পাপড়ি মিলে সবাই যেন আমাকে আহ্বান করছেন বলে কচি পদ্ম পাতার মতো দেহ পল্লবী আর ওই সদ্য ফোটা দুটো আখি ওই দুষ্ট মুখের মিষ্টি হাসি আমাকে পাগল করেছে তাই যে কোনো বললে ওই নন্দিনীকে আমার চাই 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 তাকে একবার চাই তাকে না পেলে আমাকে এখনই যেতে হবে। ওই নন্দিনী হবে আমার ভোগের একমাত্র অচল। ওই নন্দিনী হবে আমার খাঁচায় বন্দিনী। ইচ্ছে মতো ওর গানে মেনে উঠতে পারে না প্রেমিকের কাছে গান শোনাতে পারো না আগের মতো উত্তাম নৃত্য করতে অফিসে ক্লাবে পার্টিতে পারো না আগের মতো ব্রেক ড্যান্স আর পপ সঙ্গীতের মূর্ছনায় মাতিয়ে দিতে পারবি তো আজও তোমার কোমর জড়িয়ে আমি যৌবনে বন্যায় ভেসে যেতে পারি। ও ও মাই সুইট হার্ট এখন আমার যৌবনের পূজা হয়নি সে কি উদয় আমার প্রেমের ধাতু আর আমি আমার প্রেমের পূজার পুরোহিত। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার যৌবনের আরতি করো মাই ডার্লিং। এই লুকোচুরি খেলার আমার ভালো লাগে না। চলো আমরা এখান থেকে চলে যাই। ওই গায়ের ছেলে ওই গায়ের রিক্সাদার ছেলে তোমার এই অত্যন্ত যৌবনের উপযুক্ত মূল্য দিতে পারবে না। আমি তোমায় বিয়ে করবো মঙ্গলা। এই তো বেশি ওদেরকে স্বামী সাজিয়ে রেখে আমরা দুজনে যৌবন বন্যায় ভেসে চলেছি। এখন আমার একমাত্র মনের বাসনা কে মুখে মুখে রটে যায় আমাদের প্রেম কাহিনী। মুখে মুখে রটে যায় আমাদের প্রেম কাহিনী। আমরা খুঁড়ে দেবে দুনিয়া করবে সবাই
আমার বাবার সঙ্গে তোমার কথা হয়েছে? বাবা কই? দাদি তোমার সঙ্গে কথা বলবে বলছিল। ওরা শুধু ভাঙতে জানে, ভাঙার খেলা শিখেছে। ভাঙার খেলা ওরা শুধু ভাঙতে জানে, ভাঙার খেলা শিখেছে। তাকিয়ে দেখো ফুলের মধু কেমন সাদা সেজেছে। তাকিয়ে দেখো ফুলের মধু কেমন সাদা সেজেছে। ওরা শুধু ভাঙতে জানে, ভাঙার খেলা শিখেছে। খেলার মাঠে মানায় ভালো, ঘরে বলে মানা না। ওরা হিন্দি ছবি নায়িকা হয়ে ঘরের কাজে লাগবে না। ওরা হিন্দি ছবি নায়িকা হয়ে ঘরের কাজে লাগবে না। ওরা শুধু ভাঙার খেলা শিখেছে। তাকিয়ে দেখো ফুলের মধু কেমন সাদা সেজেছে। ওরা শুধু ভাঙতে জানে, ভাঙার খেলা শিখেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা ছোট লোক, বেরিয়ে যা এখান থেকে। হ্যাঁ যাচ্ছে দিদিমণি, কিন্তু সাবধান, আছে চেতনা, আছে বিবেক। তোমার মতো ঘর ভাঙা নারীদেরকে একদিন সংসার থেকে লাথি মেরে দূর করবে। ওরাই শুধু ভাঙতে পারে, ভাঙার খেলা শিখেছে। তাকিয়ে দেখো ফুলের মধু কেমন সাদা সেজেছে। তাকিয়ে দেখো ফুলের মধু কেমন সাদা সেজেছে। ওরা শুধু ভাঙতে পারে, ভাঙার খেলা শিখেছে। চামড়া তুলে দে। কাজটা শেষ করে ওই কথা বললে আমি খুব খুশি হতাম। যত সব ছোট লোক ভিখারি মাস্টারে এই সমস্ত ভাষা কে শেখাচ্ছে? সরকার মাত্র পয়সা খরচ করে ওদের লেখাপড়া শেখাচ্ছে। বয়স্ক শিক্ষা, নারী শিক্ষা, নৈশ বিদ্যালয়। এই জন্যই দেশটা আজ রসাতলে যাচ্ছে। ওদের সরকারি খরচ করে লেখাপড়া শেখানো যাবে না। আমি যদি এমএলএ হতে পারি, এবার আপনি নিশ্চয়ই জিতবেন। বাকি তুমি কিন্তু এমএলএ বলে সারলিকে আমাকে একটা মডার্ন বাড়ি করে দিবে। হবে হবে মা, হবে, হবে, গাড়ি হবে, গাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে। ও উদয়কে বিদোষ করে দিয়ে ভিক্টরের সঙ্গে আবার তোমাকে সত্যি আমার মনের কথাটা বলে দিবে। আর আমার চাল ওষুধের ব্যবসা সব ভাবে রাম চলবে। এই চাল ব্যবসাকে সরকার লাইসেন্স দেবে। আরে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। ঠিক আছে, আপনার জন্য যে কোনো কাজে এমন কিছু লোক জোগাড় করো, তাদের কিডনি তুলে নেওয়া হবে। সামান্য পয়সার বিনিময়ে তাদের কিডনি তুলে নেওয়া হবে। ঠিক আছে, আপনাকে ভাবতে হবে না। আমি এক সপ্তাহের মধ্যে ওই নার্সিং হোমে সব হাজির করবো। ভেরি গুড বয়, ভেরি গুড বয়, ভেরি গুড। যাও ভিক্টর, আগে রেখে দাও। কোনো ভয় নেই, আমি তোমার সঙ্গে। চলো মামুনা, আমরা একটু বাড়ি আনন্দ করে আসছি।
বুকা ভিক্টর একটা বুকা জানে না ও না আমার মেয়ে আমার গ্রুপের চাষ ও কাজ নিজের কাজ শেষ করে ওই ভিক্টরকে একাউন্ট করে আমার মেয়ে আমার গ্রুপের চাষ আমার কাছে ফিরে ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার ছেলেটাকে আপনি বাঁচান ডাক্তার বাবু আমার ছেলেটাকে আপনি বাঁচান দেখে বংশী আমার কাজ পেলে তুই যে সেই চলে গেলি আর তো তোর দেখা পেলাম না কোথায় কাজ করি ওই নোংরা কাজ আমি ছেড়ে দিয়েছি বাবু তাই নাকি এখন ঘনশ্যাম বাবুর ভাড়ার রিক্সা চালাই বাবু একবার ডাক্তার বাবুকে কি হয়েছে ছেলেটার ঠিকই বাবু মুখ দিয়ে রক্ত উঠছে আমি হাসপাতালে গেলাম ডাক্তার বাবুদের বেতন বৃদ্ধির জন্য ধর্মঘট চলছে আমি ডাক্তার বাবুদের পায়ে ধরে অনেক অনুরোধ করলাম কিন্তু ওরা কেউ আমার কথায় কান দিল না তাই মরণাপন্ন ছেলেকে নিয়ে ছুটে এসেছি আপনার নার্সিং হোমে দয়া করুন বাবু দয়া করুন একবার ডাক্তার বাবুকে ডেকে দিন একবার ডাক্তার বাবুকে এটা নার্সিং হোম এখানে চিকিৎসা করতে হলে অনেক টাকার দরকার অনেক টাকা কত টাকা সঙ্গে এনেছিস আমার কাছে কিছুই নেই বাবু আমি তো একদিন আপনার কর্মচারী ছিলাম যদি আপনার কোনো কিছু উপকার করে থাকি উপকার তুই আমার অনেক ক্ষতি করেছিস বাবু এটা তো চিকিৎসালয় নয় এটা নার্সিং হোম মনোরমা নার্সিং হোম আন্ডারস্ট্যান্ড এখানে বিনা পয়সায় চিকিৎসা হয় না ডাক্তার বাবু তোমার বাবা আমার সহকর্মী ছিল আজ তুমি ডাক্তার এটা আমাদের কত আনন্দের আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি ডাক্তার বাবু আমার ছেলেকে আপনি বেরিয়ে যায় ছেলে লোক টাকা জমা না দিলে তুমি চিকিৎসা করবে না এই সমস্ত ছোট লোকগুলোকে তুমি কোনোদিন প্রশ্রয় দেবে না ওদের প্রশ্রয় দিলে একদিন তোমার মাথায় চড়ে উঠবে এটাই আমার শেষ বাবু আপনি এত নিশ্চয় হবেন না ডাক্তার বাবু আমি আপনার কাছে সংসারের এক অক্ষম বাবা হয়ে বড় জোরে অনুরোধ করছি বাবু আমার ছেলেটাকে আপনি বাঁচান পাষাণের কাছে অনুরোধ করে লাভ হবে না বংশী দাদা চোখের জলে আর তুমি বুক ভাসিও না তোমার ছেলে আর চিকিৎসার দরকার হবে না এখন বৌদির কোলে মাথা রেখে চিরদিনের মতো এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে আমার কোকা মরতে পারে না তুমি ভুল বলছো কলব্য তুমি ভুল বলছো আমার কোকা আমাকে ছেড়ে যেতে পারে না চলো বংশী দাদা তুমি আমি দু ভাই মিলে ছেলেটাকে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো ভাসিয়ে দেব কি অপূর্ব তোমার লীলা বৌদি মরা ছেলে কোলে নিয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে বৌদিকে সান্ত্বনা দাও
এখন কি তোমার চোখের জল ফেলা সাজে? এখন তাই তো বাবা, তাই তো সমস্ত কর্তব্য তোমাকেই পালন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি কর্তব্য পালন করব, কিন্তু আমার ছেলের অকাল মৃত্যুর জন্য দায়ীকে? কাদের অবহেলায় আমার দুধের বালক অকালে মৃত্যুবরণ করলো? কাদের জন্য আমি সন্তান হারা? তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, আমি দিতে পারবো না বংশীধর। দিতে হবে। যারা আমার বুক থেকে আমার একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছে, জেলে দিয়েছে আমার বুকে দুঃখের চিতা, আমি তাদের কাউকে ক্ষমা করব না। আমি অক্টোপাসের মতো বাহু বিস্তার করে সেই জানোয়ার রূপী মানুষদের গুলি করে মারবো। বংশী দাদা, তার বুকে ছুরি মেরে আমি হিংসা রাজ্য তৈরি করব। ভালোবাসার অস্ত্র মেলে দিয়ে আমি প্রতিহিংসার অস্ত্র হাতে তুলে নেব। ডাক্তার উদয় কর, তোমাকে একলব্য দিয়ে যাচ্ছে ঘৃণার ধিক্কার। উদয়, এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলি? একজন রিক্সাওয়ালা বাবা নিজে না খেয়ে তোকে খাইয়ে বড় করে তুলেছে। তোদের মা তোদের দুটি ভাইকে মানুষ করবার জন্য ভিখারিনীর মতো জীবন যাপন করেছে। আজ তুই ডাক্তার হয়ে সেই বাবা মায়ের কথা তুই বেমালুম ভুলে গেলি। আজ তাই তোর বাবার সহকর্মী ওই বংশীদাতার ছেলেটাকে একটিবার না দেখে তার জীবনটাকে এমনি ভাবে অঙ্কুরে নষ্ট করে দিলি। আমাদের মতো রিক্সা আমাদের বুকে তুলে দিলি। তুই ঘৃণার ধুঁকনা জ্ঞান দিছিস। একটা কথা কান খুলে শুনে রাখ উদয়, তোর এই কৃতকর্মের ফল একদিন তোকে ভোগ করতেই হবে। কারণ পাপ কোনোদিন কাউকে ক্ষমা করে না রে উদয়। নিজের বিবেকের কাছে তোর এই কুকর্মের জন্য তোকে একদিন জবাবদিহিতা করতে হবে। কিন্তু এই বঞ্চিত বাবা মায়ের অভিশাপের আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি রে উদয়। তুই ছাই হয়ে যাবি। এরা সবাই আমাকে পাগল করে দেবে। আমার উন্নতিতে ওদের বুক জ্বলছে, কিন্তু না, আমিও ডাক্তার উদয় কর, কারো কথায় আমি পিছন ফিরে তাকাবো না। বুড়ো বাবা মায়ের কথা ভেবে নিজের জীবনটাকে আমি ভুলের বোঝা করতে পারবো না। জীবনের সমস্ত ভুলকে দু পায়ে মারিয়ে এগিয়ে যাব অফুরন্ত আশার সাগরে। অর্থ চাষ আর প্রতিপত্তিতে ভরবে কল, জীবনের বাগানে ফুটবে অজস্র রং পাহাড়ি ফুল। হৃদয়কে আমি অপমান করেছি, হৃদয় আমার অপমান সহ্য করেছে। তারপরও হৃদয় দিয়ে অপমানের চাবুক মেরেছে আমাকে, জয় করে নিয়েছে আমার অবচিত মন। যে কথা কাউকে বলা যাবে না, যে ঘটনা কাউকে বলা যাবে না, দেব আমি আমার সব হৃদয়কে দিয়ে দেব। আমার এই অপমান হৃদয়ে বসাবো আমার প্রেমের সিংহাসনে হৃদয়কে। আমার এই মন দেবো আমি ওকে। মন তোমাকে দিলাম, প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। তোমাকে দিলাম, তোমাকে
দেখা করতে চায়। বলে দেন তার সঙ্গে দেখা হবে না। বলতেছে বাবু নাকি তারে ডেকেছে। আমি বলছি তাকে বলে দে বাবুর সঙ্গে তার দেখা হবে না। সব সময় কারখানা আর কারখানা। আচ্ছা কারখানা ছাড়া বুঝি আমাদের আর কোনো কাজ নেই? তা তো বটে। যাচ্ছি যাচ্ছি গো বাবু যাচ্ছি। এই লোকটাকে গেট আউট করে দিয়ে বলি বলি হরিদয় বাবু বলছে এই, কি নাম বললি? আগে হৃদয় বাবু হৃদয় কোথায় কোথায় সে? বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে কেন? তাকে বাড়ির ভেতরে আনতে পারলি না? আগে আমার নাম জগমারি। আমি কি ওইসব বদমাস লোকদের ভিতরে আসতে বলে জগমারি করতে পারি? মাথা খারাপ। ডেকে আয়। তাড়াতাড়ি বাড়ির ভেতরে ডেকে নিয়ে আয়। হয়তো কারখানা থেকে এসেছে, নিশ্চয়ই কোনো জরুরি কাজের জন্য। যা তাড়াতাড়ি যা। আগে 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 করছিস কেন বল না? বাবু যখন বাড়িতে নেই। আরে আছে আছে, বাপি বাড়িতেই আছে। এই যে বললে বাপি বাড়িতে নেই। এত ভনিতা না করে যা বলছি তাই কর, যা। হৃদয় বাবুকে এনে আবার যদি রাগ করে চলে যায়, যা না। যাচ্ছি দিদিমণি যাচ্ছি। এই ডাকতে এসে দেখি ভীষণ জগমারি হয়েছে। আর শোন, কর্তা বাবুর জন্য ভালো টিফিন তৈরি করে দিস। কোনো কিছুর প্রয়োজন নেই। আমি শুধু মালিকের সঙ্গে দেখা করেই চলে যাব। বাপির সঙ্গে তোমার কি দরকার? যে আমাকে দয়া করে চাকরি দিয়েছিলেন, আমি তার হাতে আমার চাকরির আমার রিজাইন লেটারটা ধরে দিয়ে আমি চলে যাব। তুমি চাকরি ছেড়ে দেবে? হ্যাঁ ভেবে দেখলাম, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না। কারণ জলে কুমিরের আধিপত্য ভবিষ্যতে আরো ভয়ঙ্কর হতে পারে। তাই চাকরি ছেড়ে দিলে আর কোনো চিন্তা থাকবে না, জলেও নামতে হবে না, কুমিরেরও ভয় থাকবে না। এবার বুঝতে পেরেছি, কিন্তু বিশ্বাস করো সেদিনের ঘটনার জন্য আমি অনুতপ্ত। তোমাকে অপমান করার পর ভীষণভাবে আমার মনটা কেমন নাড়া দিয়েছে। ভেবে দেখলাম হঠাৎ উত্তেজনার বসে আমি কি করলাম। আমার শিক্ষা, আমার সব কিছু হারিয়ে আমি তোমার গায়ে চড় মেরেছিলাম। সেই চড় মার আমার নিজের গায়ে এসে বিঁধেছে। বড় লোকের খাম খেয়ালি। হৃদয়, হৃদয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোমাকে আমি ক্ষমা করবো না। আমি বরদাস্ত করবো না। যে রয় এন্টারপ্রাইজ আমি বুকে রক্ত দিয়ে তৈরি করেছি, সেই কারখানাতে ধ্বংস করতে চাইলে তাদের কাউকে আমি ক্ষমা করবো না। আমার বন্দুকটা নিয়ে আয়। বন্ধু কি হবে বাবু? গুলি করে মারবো, গুলি করে মারবো। কাকে বাবু কাকে? যে আমার সাথে কারখানা ধ্বংস করে দিতে চায়, যার নিয়ে আমার বন্দুক। যাচ্ছি যাচ্ছি বাবু যাচ্ছি। বাবু যে কি রকম বন্ধু আসতে বলেছে সেটা আমার বুঝতে বাকি নেই। আর হৃদয় বাবু যে কি শাস্তি দেবে সেটাও আমার অজানা নয়। তাই আমি বন্দুকের বদলে একই হৃদয় তুমি? হ্যাঁ আমি এসেছি। আমি আমার রিজাইন লেটারটা আপনার হাতে তুলে দিতে এসেছি। হৃদয় লেটার? হ্যাঁ স্যার, দয়া করে তোমার কোনো কথাই আমি শুনবো না। রাস্তা থেকে তুলে এনে তোমাকে আমি চাকরি দিয়েছিলাম, সেই তুমি আমার কারখানায় আগুন ধরিয়ে দিলে। বাপি, কোনো চিন্তা নেই মা। সদানন্দ রায় যাকে ভালোবেসে রাস্তা থেকে তুলে এনে সর্বস্বী করে তুলতে পারে, আমার অবজ্ঞা করে তাকে ছড়ে ফেলে দিতে পারে, ওই পর্ব বছর
অন্যায় নাই যদি আমি কিছু করে থাকি স্যার, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সে শাস্তি মাথা পেতে নেবো। শাস্তি? হ্যাঁ হ্যাঁ শাস্তি। তোমাকে শাস্তি পেতেই হবে। তোমাকে আমি এমন শাস্তি দেবো যা দেখে আতঙ্কে শিউরে উঠবে ওই শয়তানের দল। আর মৃত্যু হয়ে গিয়ে ছেড়ে পালাবে ছত্রবন্ত বেঈমানের দল। পাখি, হৃদয়ের আমি হৃদয় মানে কোনো বস্তুই নেই। আমি আর তুমি হৃদয় হরণকারী, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। তোমাকে আমি কি শাস্তি দেব? এসো তোমার উপযুক্ত শাস্তি। ভক্তবন্ধন, তাই তো আমি ফুলের মতো বন্দুকের বদলে মাথা মিলে এসেছি। তুমি বন্দী, আজ থেকে আমার একমাত্র কন্যা মন্দিরের হাতে তুমি বন্দী। তাই তো আমি মালা নিয়ে এসেছি। পারবে না এক অসহায় বাবাকে কন্যা দায় থেকে মুক্তি দিতে। পারবে না আমার একমাত্র ছেলের কন্যা দায়িত্ব নিতে। পারবে না এক ছেলে বাবা দুশ্চিন্তা দূর করে শেষ কটা দিন আনন্দ আর উচ্ছ্বাসে ভরিয়ে দিতে। আমি কি করে আপনার স্নেহের দান আমি গ্রহণ করবো স্যার? আমি যে রিক্সাওয়ালার ছেলে। রিক্সাওয়ালা কি মানুষ নয়? কি রে মা, তুই যে হৃদয়কে মনে মনে ভালোবেসেছিস সেটা ভালো তাই সদানন্দ রায় আজ মৃত্যু হলেও সে জানে মেয়ে কি চায়, কাকে চায়। তাই তো শত্রুদের আর সুযোগ না দিয়ে তোকে আমি মানুষের হাতে সম্প্রদান করলাম। আজ থেকে তোর ভালো মন্দ আর এই কারখানার ভালো মন্দ দেখাশোনা করবে আমার এই জামাতা, আমার সন্তান। হৃদয় বাবু, আজ থেকে আপনি আমার জামাই বাবু। ঠিকই বলেছে। যাই, সামনে বিয়ের দিন ঝকমারি কাজের শেষ নেই। দিদিমণির বিয়ে বলে কথা। এই সুরতা, সবিতা, মনিকা সবাই তৈরি হয়ে যা। আমার দিদিমণির বিয়ে বলে কথা। যদি কেউ কাজে ভুল করিস আমি কিন্তু তোদের জয় করে দেব। হ্যাঁ, তবেই আমার নাম ঝকমারি। হ্যাঁ, আপনি কি করলেন? না, আপনি নয়, শুধু তুমি। কিন্তু জানি তুমি গরিবের সন্তান, তোমার বাবা রিক্সাওয়ালা, কিন্তু তুমি এটা বোধহয় জানো না গরিবের বউ কখনো ধনী হয় না। তোমার বাবা রিক্সাওয়ালা হলে আজ থেকে তোমার বাবা আমার বাবা, আমার বাবা রিক্সাওয়ালা। আজ আমার সারা মন কানায় কানায় পড়ে গেছে। আমার মনে হচ্ছে আমি আমার জন্মান্তরের সাথে এমন করে আমার ভুল ভেঙে গেছে, তোমাকে আমার ভুল হয়ে গেছে। তোমাকে অহংকারী ভেবে আমি যে অন্যায় করেছি। তোমার বাবার বিস্তর পাহাড় আর পুরঙ্গ ঝর্ণার মিলন করে দিয়ে গেলেন। এই বন্ধর অনন্তকালে ছিল দিনে। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির
হ্যাঁ, বাইরে থেকে দাঁড়িয়ে তোমাদের গান শুনলাম, খুবই ভালো লাগলো। দেখুন, কিছু বলবে? বলবে নাই, বলুন। আপনি উচ্চ শিক্ষিত ভদ্র সন্তান, আপনার কাছে আমি এটা আশা করি না। অন্য কে হলে অপমান করতে? না 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 না, এটা তো সবাই করে। তাহলে এক খুশিতে আপনার মাথাটা উঠিয়ে দেব। এখন শুনুন, আজ থেকে নন্দিনী আমার বাধ্য আর আমি এবারে চাই। ঠিক কথাটা বুঝতে পারলাম না। পারবেন পারবেন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। শুধু তাই নয়, এখন থেকে আপনার কাজের কৈফিয়তটা আমার কাছে দিতে হবে। Now I am the manager of Roy Enterprise. Understand? এই সজ্জন সে থাকতে চুরি হচ্ছে চুরি, কারখানায় প্রচুর মাল রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে। স্টোর ডিপার্টমেন্টের লেজার আমি দেখতে চাই। সম্ভব নয়। অসম্ভব হলে আজ এখন এই মুহূর্তে চাকরি ছেড়ে দিয়ে ঘর করে বাস থেকে বেরিয়ে যেতে হবে। অনেক দেশে অনেক বেকার বসে আছে চাকরি। আমি শেষ হয়ে যাওয়া এই রয় এন্টারপ্রাইজটাকে আমি আমার জীবন দান করতে চাই। কারখানা বাঁচলে মালিক বাঁচবে, আর শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে। কারখানা আমি নতুন করে আবার কারখানার কাজ শুরু করতে চাই। এই হৃদয় হরণ সর্বদা প্রস্তুত। তাই নাকি? আচ্ছা, এই কথাগুলো আমার মনে থাকবে। চলি। তুমিও শুনে রাখো নন্দিনী, এই সজ্জন সেন যাকে তার চায় তাকে তার খাঁচায় বন্দি। চলে
ভালোবাসা দিয়েই দিতে হয়। আর তুমি চাও নন্দিনীর এই দেহটা সদানন্দের এই বিশাল সম্পত্তি, কিন্তু না, তুমি তা কখনোই পাবে না সজল। কারণ ফুলের মালা দেবতার গলায় শোভা পায়, কোনো দানবের গলায় নয়, দানবের গলায়। বিয়ে দিতে হবে না, আমাকে সেই সকালে বাসিতে আসতে পারে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কেমন চুগড়ি চুগড়ি যাচ্ছে। বাপ শুনো, আমার কথাটা ভালো করে শোনো বাপ শুনো। আজ আমি তোকে বিয়ে দিয়েই এই চরক গ্রহণ করবো, তবে আমার নাম ঘনশ্যাম। তুই কি আমার ফোন করতে পারিস? তা ভাববো কেন, তা ভাববো কেন আমি, কিন্তু তুমি তো আমাকে বিয়ে দিতে পারবে না। আরে বিয়ে দেবে বলে ও আরে টাকা নিয়েছে, টাকা ফেরত নেবি কেন? আজ আমি তো প্রতিজ্ঞা করে বাড়ি থেকে বেরিয়েছি যে ওই মেয়েটাকে তোকে দেবই দেবে। কোন মেয়েটা? তোকে না আমি ভালো মেয়ে দেখে দিয়ে দেবে। বলো, তোকে যেটা পছন্দ হবে সেটাই তোকে দেওয়া হবে। আচ্ছা বলছি কি তুই চয়েস কর, আমি ওই বার দিয়ে যে মেয়েটাকে নিয়ে এসে তোকে বিয়ে দেবো। তাই দেবে। তবে হ্যাঁ, একটা কথা আছে জন্য, তোর বিয়ে দেওয়ার জন্য না আমার পেশাব ওঠা নামা করছে। আজ আমি প্রতিজ্ঞা করে বাড়িতেই বেড়ে এসেছি, আমি মরার আগে তোকে বিয়ে দিয়েই যাবো। হ্যাঁ ঝুনু, ওই যে তীর মাঝে মাঝে ওই গানটা গাছ কি গান? ওই যে সাদের লাভ বানাইছে মনে বলছি কিন্তু এই জায়গায় একটু দাঁড়া, আমি ওই সাইডে যে ওই মেয়েটাকে নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, চলে। ঠিক আছে। আমার কাঁচাটা খুলে ফেলবে কেন? এই না
করে ওই মেয়েকে এখানে আনবে। এই এত চালা কাকালি পড়াইয়ে দে। এই দে কেলে টাকা দে। ওই যে তোর প্রিয় আছে, তোর ভাবি প্রিয় আছে তোর। হ্যাঁ হ্যাঁ তোর বিয়ের ফোন নিতে আসছে। হ্যাঁ একটা কথা বলো, ওই মেয়েটার দিকে না একটু একটু ভালো বললে ঠিক আছে। এবং বলবি কি জানিস, আই লাভ ইউ। আমি যখন তোর কাকা তখন তোকে আমি অভয় দিচ্ছি, তুই এগিয়ে যা, এগিয়ে যা। ঠিক আছে ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তবে তবে একটু দেখে শুনে প্রেম করিস, বুঝলি? তবে আমি এখন যাই, তুমি যাবো। কি জন্য তাইলে সাদের লাউ বানাইছে মনে ডুব ডুব, সাদের লাউ বানাইছে মনে ডুব ডুব, সাদের কাকা বানাইছে মনে ভিকা। তুমি যাও কি সুন্দর। এজন্য মনে হচ্ছে স্বর্গে অপসরি। ওই ও ওই তো আসছে আমার দিকে। হ্যাঁ তবে আমার আমি তোমাকে ডাকছি। আমাকে? আপনি কে? আমি আমি ওই ভুলেশ্বর গুগুর ভাই গো। আমার নাম ঝুনু। আমার জন্মের পর আমার বাবা মা সব করে আমার নাম রাখছিল ঝুনু। ও তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই ডেকে আই লাভ। এই দেখো আমি এটাও তোমার কাকা বলে দিয়েছে? কাকা বলেছে। অসভ্য জানোয়ার। এই নাও। Shut up! আমি কি করবো? Shut up, আজকে। রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের হিপটিচিং করবে, আমি বল পুলিশ থেকে দেবো। বছর কাকা বললো তোমার
সঙ্গে আমার বিয়ে হবে, আর তুমি আমাকে বলছো পুলিশে দেবে। ঠিক আছে, আমার নাম যদি শুনু তোমার মতন মেয়ে আমি বিয়ে করবো না। রাস্তায় মেয়েদের কোনো স্বাধীনতা নেই, কি ভেবেছেন আপনারা? মেয়েদের মান সম্মান নিরাপত্তা বলে কি কিছুই নেই? দ্বিতীয় দিন এরকম করলে আমি সত্যি সত্যি আপনাকে পুলিশে দেবো। পুলিশে? ওরে বাবা রে, আমার পুলিশে দেবে? ও কাকা বাবু, আমার পুলিশে হাতে বলে আমার ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। ও কাকা বাবু, ও কাকা, আমার এই বিয়েতে কি অবস্থা না ঘটলো? ও কাকা বাবু, তুমি শরীর তাহলে তুমি আমার এই বিয়ে বলটা আসলে কি জানো প্রিয়াসী, তুমি জানো না, তুমি জানো না ওই প্রিয়ে জীবনে তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন লেগেছি, তুমি বন্ধু আমার কেন ভালো মানবে না? আমাকে দেখতে খারাপ, স্বর্গে খুব ভালো হবে। আমি তোমার বিয়ে করে তোমার সাথে স্বর্গে চলে যাবো। হ্যাঁ, এতক্ষণ তো অনেক কথা বলে, তোমার নাম কি? কি নাম বললে? কুমারী। আর আমি শুনো কুমার, কুমারী শুনো কুমার, খুব ভালো হবে, খুব ভালো হবে। চমৎকার চমৎকার চমৎকার। তা তোমার সাথে এতক্ষণ তো অনেক কথা বলেছি, তা তোমার মুখটা তো এখনো দেখতে পারিনি, একটু তোমার মুখটা একটু দেখাও তো। তোমার কাকাই আমাকে তোমার কাছে পাঠিয়েছিল। আমার কাকা আমার সাথে বেইমানি করেছে।
পুজো দিতে পারেনি আমার বিয়ে জন্মে হবে না। ওরে বাবা রে, আমি কি করে কখনো যাব না। ইচ্ছা থাকলেও বাবা মায়ের কাছে যাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। মা আমার দিব্যি দিয়েছে, আমি যদি বাড়িতে যাই তাহলে আমার মায়ের না। দিব্যি তুমি কেন দিলে মা, কেন দিলে? তোমাদের কথা চিন্তা করে আমি রাজভোগ করতে পারি না। আর বারবার মনে হয় দাদা বৌদি সংসারে তুমি বোধহয় খুব অশান্তিতে আছো। মা, তোমার দিব্যি তুমি ফিরিয়ে নাও মা। আমি তোমার কাছে ছুটে যাব মা, আমি তোমার কাছে ছুটে যাব। হ্যাঁ দাও। তুমি জানিয়ে রেখো নন্দিনী কোথায়? জানো বাবা, বৌমা না ভিতরে কি যেন একটা কাজ করছিল, তাই মনে হয় আসতে দেরি হচ্ছে। দেখতে না বলে কি মাথা খারাপ হয়ে যায়? চা না খেলে করতে হয় না বুঝি? না ঠিক তা নয়, আগে পর্যন্ত তুমি ছাড়া কেউ তোমাকে খেতে দেয়নি, তাই আমি বারণ করেছি, কারণ তোমার মোহিনী বিদ্যার শেষ নেই। এই বয়সে আমি বরকে হারিয়ে আমি আর কাঁদতে পারবো না। কেন? আচ্ছা নন্দিনী, ইনি নতুন মাসি, খুব ভালো জানো, একেবারেই আমার মায়ের মতো। মায়ের মতো? জানো গো, এই মাসি কিন্তু ভালো রান্না করতে পারে। আচ্ছা, কাল যা তুমি খেয়েছিলে সবই মাসি রান্না করেছে। তাই নাকি? খুব সুন্দর রান্না হয়েছিল, ঠিক যেন আমার মায়ের হাতে রান্না মনে হয়েছিল। তুমি আমার মা। শোনো, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি তোমার মা বাবাকে এখানে নিয়ে আসবো। জানো, তোমার মুখে তোমার মা বাবার কথা শুনে আমার মনটা পুরো ব্যাকুল হয়েছে তাদের দেখার জন্য। নন্দিনী, তোমার মা বাবা শুধু তোমার একার মা বাবা নয়, আমারও মা বাবা। তোমার দাদার কথা শুনে মনে হয় এমন অকৃতজ্ঞ সন্তানও আছে এখনো। নন্দিনী, আর তোমার বৌদির কথা মনে হলে মনে হয় এই মহিলা নারী সমাজের কলঙ্ক। কি বললে মাসি? তুমি আমাকে বৌমা বলে ডাকলে? আবার বলো। এই ডাক্তার শোনার জন্য আমার কানটা অস্থির হয়ে আছে, তুমি আবার বলো। না আমি চাই না, আমি চাই। আমার খুব ভুল হয়ে গেছে মা, এই পুরো মাসিকে তুমি ক্ষমা করে দিও মা। সবই যেন মারছে না। আচ্ছা নন্দিনী, এই মাসির নাম কি? আর ওর বাড়িটাই বা কোথায়? ও মা, আমি কি করে জানবো? আমার বাপি তো ওনাকে নিয়ে এসেছে। ওনার স্বামী না ক্যান্সার, রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। নন্দিনী, তোমার মাসির পরিচয়টা নাও নন্দিনী। আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে উনি ঠিক যেন আমার মা। আমার তাই মনে হয় গো। ওই ভদ্র মহিলা আমার মায়ের মতো। ও ভগবান, আমি আর ভাবতে পারি না ভগবান। তুমি আমাকে আমার মা বাবার কাছে পৌঁছে দাও নন্দিনী। আমি বাবা মায়ের দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না।
ডাকো রঞ্জনী ডাকো, আমি দেখতে চাই, আমি দেখতে চাই ওই নতুন মাসির আসল পরিচয় কি। আমি তোমার মাসিকে দেখার পর আমি যেন আমার মাকে না দেখে থাকতে পারছি না। নতুন মাসির পরিচয় না জানলে আমি এটুকুও জেনেছি ওনার নাকি একটা ছেলে আছে, সে রিক্সা চালায়। বলে সে রিক্সা চালায় কি জানি, আমার ভুল হয়ে গেছে, হয়তো অনেকদিন তাকে দেখিনি। হয়তো মাসিকে দেখে মায়ের মতো মনে হয়। মাসিকে দেখলে ঠিক যেন আমার মায়ের আমার অতি পরিচিত বলে মনে হচ্ছে, সত্যি আমার আমার মায়ের মতো বলে মনে হচ্ছে। নতুন মাসিকে দেখে হৃদয় আর স্থির থাকতে পারছে না। মনে হয় শ্বশুর বাড়ির পরিবেশের মধ্যে আমিও আমার প্রাণ খুঁজে পাই। স্বর্গ যদি কোথাও থাকে তাহলে শ্বশুর বাড়িতে আছে। এখানে সব যেন নেই, প্রাণ নেই, নেই তুলসী তলা, লক্ষ্মীর ঝাঁপি, বাউল আর ভাটিয়ালি গান। ভাবতে আমার মাথা ঘুরে যায়, ভাবতে আমার মাথা ঘুরে যায়। ধরে ফেলেছি। আমি চোর নই, আমি চুরি করিনি, আমি কিচ্ছু চুরি করিনি মা, আমি কিচ্ছু করিনি। আমি চুরি করিনি। নতুন এসেই চুরি। চুরি? হ্যাঁ দিদিমণি, চুপি চুপি জামাই বাবুর ঘরে ঢুকে। কি নিয়েছে? তা কি করে জানবো? ওই দেখো না, কাপড়ের ভিতরে হাতটা লুকিয়ে আছে। বিশ্বাস করো মা, আমি চোর নই, আমি কিচ্ছু চুরি করিনি মা, আমি কিচ্ছু চুরি করিনি। বিশ্বাস? আমি নিজেও দেখতে পাচ্ছি তুমি হাতের মধ্যে কি লুকিয়ে রেখেছো, আবার বলছো আমাকে বিশ্বাস করো। দেখি দেখি তোমার হাতটা বের করো। সোজার কথা হবেনি, আমি 1000 বার বলেছি হাত দেখাও বলছি, কিন্তু কিছুতেই হাত দেখাইনি। হাত দেখাও দেখাও দেখাও। বলছি তো আমি চুরি করিনি, আমি কিচ্ছু চুরি। জামাই বাবুর ছবি। আমি চোর নই মা, আমি চোর নই। ফের বেশি কথা। বলো বলো, কেন ওই ছবিটা নিয়ে এসেছো? শুধু একটিবার আমি তাকে দু চোখ ভরে দেখবো বলে মাগো। কি দেখবেন? ওটি আমার না 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 না, আমি চাই মা, আমি চাই শুধু বাবার ছবিটা আমি দু চোখ ভরে দেখবো বলে আমি চোখে চুপ করে নিয়ে এসেছিলাম মা, এই অন্যায় কাজের জন্য। তুমি আমাকে ক্ষমা করে দিও মা গো, আমাকে তুমি ক্ষমা করে দিও। আশ্চর্য, চুরি যদি করবে তবে শুধু হৃদয় ছবিটা কেন, ঘরে তো অনেক দামি জিনিস আছে। আমার মনে হয় দিদিমণি, ওই জামাই বাবুর মতো ওই মাসিমার একটি ছেলে ছিল, তাই ছবিটা। মনটা খারাপ হয়ে গেছে তাই না? আমি জানতাম আমার দেরি হলে আমার মা মনের মনটাও খারাপ হয়ে যাবে, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু কি ব্যাপার, তোরা দুজনে হৃদয়ের ছবিটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে গেল? বাবু ওই নতুন কাজের মেয়েটা। কিছু করবে? আমি বাবু কারো কথা নেই, আমার ওই বাবুও ভালো, চোরও ভালো। কি ব্যাপার মামনি,
তাই এরকম হয় রে মা, এরকম হয়। বাড়ির ঝি বলে ওর মনে কি মায়ের মতো থাকতে পারে না? নিজের সন্তানের কথা ভেবে ভেবে কোনো লাভ হবে না, কারণ ওই ম্যানেজারের দ্রুসম্বিটা আমি পৌঁছে দেব। শুধু আমার হাতে এই রয়্যাল এন্টারপ্রাইজ মালিকানা সত্যটা তুলে দিই। কি বলছো তুমি সরকার? যা বলছি তা ভালোভাবেই বুঝে দেখুন। ম্যানেজার কারখানার যে অবস্থা সৃষ্টি করেছে তাতে কিছুদিনের মধ্যেই কারখানাটা বন্ধ হয়ে যাবে। সরকার, আমার কথা যদি বিশ্বাস না হয় আমি ছক্কাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। তার মানে আমার নাম ছক্কা গুন্ডা। এই কারখানার সঙ্গে আমার বহুদিনের লেনদেন আছে। শোনো, ওই নতুন ম্যানেজার আমার সব 2 নম্বরের ব্যবসা একদম লুটপাট করে দিয়েছে। তাই তার প্রতিকারের জন্য আর এই কারখানাটা ভালো রাখার জন্য রয়্যাল এন্টারপ্রাইজের এই কারখানার মালিকানা সত্ত্ব আমার হাতে আপনি তুলে দিন। সরকার, তুমি আমার সঙ্গে এই ব্যবহার করছো? আমি তোমাকে দেখে নেবে এই কারখানার উচ্চ পদে বসেছি, না চাইতে তোমাকে আমি অনেক অনেক কিছু দিয়েছি। তাই তো আজ কারখানার মালিক হয়ে আপনার একমাত্র মেয়ে নন্দিনীকে আমি বিয়ে করব। বাপি, এতদিন তুমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলে, তাই আজ চুপ শালি। বেশি বড় বড় ডায়লগ দিয়ে এই পিস্তলের গুলি দিয়ে তোর মাথার খুলে উড়িয়ে দিব। সরকার, তুমি আজ কোনো কথা না, সজ্জন সেন যা বলছে সেটাই করুন। হ্যাঁ, এই কাগজটাতে একটা সই করে দিবে। না, আমি সই করব না। সই আপনাকে করতে হবে। সদানন্দ, আরে শালা, এই পিস্তলের গুলি দিয়ে তোর বুকটা আমি ফাঁসা করব। না, না, আমাকে এই বছর কথা মতো তুমি সই করে দাও। না, সই করবেন না। করবে? ওর বাপ বেশ এরে শালা। আমি রিক্সাওয়ালা একলব্য। তুই মালিকের হয়ে মালিকের হয়ে নয়, মানুষের হয়ে প্রতিবাদ করছি, অন্যায়ের প্রতিবাদ। সাধারণত মামুর মতো একটা মহৎ মানুষের বুকে এমনি পিস্তল ধরতে তোমাদের দিদিকে এতটুকু বাঁধলো না। শয়তানদের সাহেস্তা করতে তাই জন্য এখানে হাত তুলে যা ক্ষমা চেয়ে আমাদের তুমি একলব্য রিক্সাওয়ালা। কিছুক্ষণ আগে এই ব্যাগটা আপনি আমার রিক্সায় ফেলে রেখে এসেছেন, তাই এটা আমি ফেরত দিতে এসেছি। নিন। হ্যাঁ হ্যাঁ, এই তো আমারই ব্যাগ। দেখ দেখ তো নন্দিনী, এই ব্যাগ আমি রিক্সায় রেখে এনেছো? তোমাকে বারণ দেওয়া সত্ত্বেও তুমি আবার চলে গিয়েছিলে। তোমার বয়স হয়েছে বৌদি, এখন এসব কাজ এখন থেকে রিটেট করো। তোমার মহাত্মের কথা ভোলা যাবে না ভাই। তুমি কি জানো এই ব্যাগে কি আছে? না, কৌতূহল হয় না? গ্রামের সাথে তোমার যথেষ্ট মিল আছে। এই ব্যাগে আছে 10 লাখ টাকা চেক। হতে পারে। নন্দিনী, এই করিম একলব্যকে তুমি 1000 টাকা দিয়ে দাও মা। ওর সততার কথা আমি মুগ্ধ। ধন্যবাদ, আমাকে কিছুই দিতে হবে।
পুরস্কার পাওয়ার লোভে আমি আপনার ব্যাগ ফেরত দিতে আসিনি, আমি এসেছি আমার মনের তাগিদে। আমি ফেলে যাওয়া মাল ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য মনে করি। চলি, নমস্কার। একটু দাঁড়া। ওকে আর কিছু থাকিস না মামনি, যেতে দে। যুগ যুগ ধরে এখনো পুরা শুধু ত্যাগ করে আসছে, বিনিময়ে ওরা কিছুই পায়নি, কিছুই চায়নি। জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে অনেক মানুষ আমি দেখলাম, আর তাই দেখে আমি জানলাম মানুষ শুধু মানুষের সব কিছু। ভুল ভুল ভুল। আমার জীবনে একটা গাইয়া ডাক্তারের আগমন শুধু ভুলেরই কালো ছায়া। আমি চাই জীবনটাকে ছন্দে গন্ধে ভুলিয়ে তুলতে। শুধু ভয়ে চলতে নয়, জীবনটাকে উপভোগ করতে হবে। বিক্রম, হ্যাঁ, আজ তোমার কথা আমার বারবার মনে পড়ছে। তাই? তুমি বিশ্বাস করো বিক্রম, আমার এই ফুল ফোটা যৌবন ভালোবাসার পাত্রে ভর দিয়ে উড়ে যেতে চায় দূরে, বহু দূরে। আমিও তোমার প্রেমে পাগল এবং মনা। তোমাকে একটু দেখার জন্য আমার মন বড় চঞ্চল হয়েছিল, কিছুতে আমি দূরে থাকতে পারলাম না। আমি তো তোমার জন্য প্রহার করে চলেছি। আর বলতে হবে না মোহনা, আমি তো যত সময় এসে গেছি, কিন্তু উদয় কোথায়? ওদয় মেডিকেল কনফারেন্সে গেছে। এসো ভাই, তুমি আর আমি ভেসে যেতে চাই প্রেমের জীবন। সেটা আমিও চাই মোহনা, কিন্তু তোমার বাবার এই জাল ওষুধের জন্য আমাকে কিছু দিনের জন্য বাইরে যেতে হচ্ছে। তাই বলছিলাম সে তো দেরি হচ্ছে, কিন্তু আজ এই মধুময় দিনে বিফলে যাবে না মোহনা। কিন্তু বাইরে যাওয়ার কাজটা খুবই জরুরি। তাছাড়া তোমার বাবা আজকেই যাবে। হ্যাঁ, আজই যেতে হবে ডার্লিং। ডোন্ট ওয়ারি, আমি আবার আসবো। আর সেদিন আজকে তো তোমাকে না খাইয়ে ছাড়বো না, অন্তত একটু দুধ। দুধ দুধ খেতে আমিও ভালোবাসি মোহনা, তবে সামান্য। হ্যাঁ, সামান্যই দেবো, তোমাকে বেশি দেবো না। এসো, চলো আমার সাথে। তাই চলো ডার্লিং। মৌমনার কোনো পরিবর্তন আজও হলো না। ভিক্টর বাবুর সঙ্গে পুরনো সম্পর্কটা আজও বজায় রেখেছে। আর আমি মৌমনার স্বামী হয়ে ওদের মতো কিছু লন্ডন মার্কা মেয়ে আছে যারা মা বোঝে না, বাবা চেনে না, সংসার মানে না, দাদা মানে না, শুধু বয়ফ্রেন্ডের হাত ধরে হোটেলে কিংবা রেস্তোরাঁয় যেতে পছন্দ করে আর খারাপ মানুষের সঙ্গে ভালোবাসতে ইচ্ছা করে। দাদা ডাক্তার, রোগীদের ভালো করা তোমার কাজ, কিন্তু তোমার ঘরে যে রোগী আছে তার কথা কি একটিবার তুমি চিন্তা করেছো? ঘরে রুগী কে দাদা? তোমার জন্মদাতা বাবা। দাদা, হ্যাঁ, তোমাকে ডাক্তারি পড়ানোর জন্য তোমার বাবা নিজের শরীর থেকে একটা কিডনি বিক্রি করেছিল। এ কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, যা বলছি চন্দ্র সূর্যের মতো সত্য। আর সেই ঘা থেকে তোমার বাবার ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, একালব্য নামে এক রিক্সাওয়ালা তোমার বাবাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কারণ একালব্য তোমার বাবা যে একালব্যর বাবা। আমার মা, তোমার মা তোমার মা বোধহয় বাবুর বাড়িতে ঝিয়ের কাছে। যে সন্তান জন্মদাতা মা বাবাকে ভাত দিতে পারে না, বহুর কথা শুনে এমন সন্তান এই পৃথিবীতে বেঁচে থাকার যে কোনো অধিকার নেই। দাদা, সুগন্ধি ফুলের যে মালা তুমি গলায় পরেছো, সেই মালাতে আছে বিশুদার সাপ। সুযোগ পেলে একদিন তোমার মুখে দংশন করবে। মৌবনা আনমনাম
তাহলে ডাক্তার